হামের উপসর্গ নিয়ে ছড়ল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 জেলায় উপজেলায় টিকাদান প্রাদুর্ভাবের জন্য আওয়ামী ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন। 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। চলতি বছরই শুরু হচ্ছে পদ্মা ব্যারেজের কাজ। 35,000 কোটি টাকা প্রকল্পের সমীক্ষা শেষ। জলবিদ্যুতের সঙ্গে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থার সংসদে পানি সম্পদ মন্ত্রী। এবং জ্বালানি সংকটে ব্যস্ত ঢাকায় কমেছে যানবাহন। রেকর্ড আমদানির পরও পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ। তেল না পেয়ে বিভিন্ন স্থানে হাতাহাতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসর সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7,000 আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছি স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তারে দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে ওরা আমরা এই সন্দেহ করে ওরা আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি। তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি, এগুলোর হচ্ছে সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত বাড়ছে সংক্রমণ। লক্ষণ থাকলে নিতে হবে হাসপাতালে। প্রতিরোধে সময় মতো টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। টিকাদান সহ দীর্ঘমেয়াদে সুফল পেতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। দেশে হঠাৎই বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আক্রান্ত শিশুর হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু ও হটস্পটের সংখ্যাও। পুরো দেশ যখন এই রোগের সঙ্গে কার্যত লড়াই করছে, তখন জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন ন্যাশনাল ডক্টরস ফোরামের। বর্তমান প্রেক্ষাপটে হাম মোকাবিলা ও টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। 9 মাস পরে যে ভ্যাকসিন রেটটা কমে যায়, প্রথমে বাচ্চাদেরকে ততটা কেয়ার নেওয়া হয়, পরবর্তী সময় নেওয়া হয় না। এই যে গ্যাপটা হওয়ার কারণে যে মিজেলস আউটব্রেকটা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। জ্বর, সর্দি, কাশির মতো সন্দেহজনক লক্ষণ থাকলেই শিশুদের হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন এটি প্রতিহতে টিকাই সবচেয়ে বড় সমাধান। সরকারকে এই অনুরোধ জানাচ্ছি যে মিজেলস এসে গেছে, চলে গেছে, এটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। আগামী 3 মাস প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে যাদের মিজেলস হয়েছে তারা আবার গিয়ে হাজির হবে, দেখার জন্য যে মিজেলসের কারণে তার শরীরে কোনো অসুখ রয়ে গেল কিনা,
তার অপুষ্টি হয়ে গেল কিনা। হাম রোগীর সংস্পর্শে আসা প্রতি 100 জনের মধ্যে 90 জনই আক্রান্ত হওয়ার ভয়াবহতা তুলে ধরে চিকিৎসকরা বলছেন এটি নির্মূলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভ্যাকসিনেশন নিচ্ছে না, অপুষ্টি হচ্ছে, এই বাচ্চারা বেশি ভালো রোগ, সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকারের তদারকি বাড়ানো এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা এবং সঠিক রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথম ধাপে সারা দেশে টিকা পাবে 12 লাখ শিশু। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে এখনও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ, উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা। নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মেজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। মানে হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্প ঋণ নেওয়া হবে 92 কোটি 59 লাখ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার, আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয় এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। অনেকগুলো প্রকল্প
প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। এগুলো বারবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাশ হয়েছে, যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এ বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এই সফরকে জুলাই গণ অভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানির সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তার ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারমিনের রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা
নবায়নের দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের। একটি রাতেই দেশটিকে গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। তেহরানের হামলায় 4 ইসরায়েলি নিহত, পাল্টা আক্রমণে আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। চলতি বছরে শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরির কাজ। প্রায় 35,000 কোটি টাকার প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সহ পাশ হয়েছে 7টি বিল। এদিকে বাজেটের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে অর্থমন্ত্রী এবং তিনি জানান 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 5,44,000 কোটি টাকা। ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে কমেছে পদ্মার পানি প্রবাহ। ক্ষতি হচ্ছে পরিবেশ, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের। এই প্রভাব মোকাবিলায় বছরের পর বছর ধরে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়ে চলছে আলোচনা। অবশেষে আলোর মুখ দেখার পথে প্রকল্পটি। জরুরি সোমবার সংসদে প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু করতে চায় সরকার। শেষ হবে 2033 সালে। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে রাখবে যুগান্তকারী ভূমিকা। সঙ্গে মিলবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি 19টি জেলার পর আরও 5টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। সংসদে বাজেটের অগ্রগতি প্রতিবেদন টেবিলে উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 5,44,000 কোটি টাকা। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। পাশ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে বাধা রইল না। এছাড়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন সহ 6টি বিল পাশ হয়। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। এদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। আর উত্থাপন করা সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিলে নোট অফ ডিসেন্ট থাকায় সংসদে হবে আলোচনা। গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট 12 মে। কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্ররা পাবে 1টি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জানান এই ভোটেও ইভিএম ব্যবহার করা হবে না। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ, ভোটের দায়িত্ব পালনরত অবস্থায় আহত নিহতদের ক্ষতিপূরণের নীতিমালা, নির্বাচনের আগে পরে দায়ের হওয়া মামলা সহ 5 বিষয়ে ইসির 11তম সভা। ইভিএমের বিষয়ে 3টা জায়গা থেকে সোমবার নির্বাচন ভবনে 3 ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান সংরক্ষিত নারী আসনে ভোট হবে 12 মে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে তফসিল 8 এপ্রিল আর ভোট হবে 12 মে। বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হচ্ছে না, ব্যালট পেপারেই হবে ভোট। ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে কেন আমরা চর্চা করি। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান ইসি সচিব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। নগরবাসীর কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এদিকে যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। এমনকি ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যান চলাচল। পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের এই দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র। তীব্র গরমে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এ অপেক্ষার সময় হচ্ছে আরো দীর্ঘ। এরপরও মিলছে না পর্যাপ্ত তেল, তাই ক্ষুব্ধ চালকরা। আমি তো রাইড শেয়ার করি, আমার একদিন চলে আর কি, পরের দিন আবার লাইন ধরতে হয়, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় আর কি। ভোর 5টার থেকে এখানে বসে আছি, লাইনে দাঁড়ায় আছি। 600 টাকা 5 লিটার পর্যন্ত দেয়, এর বেশি তো দিচ্ছে না। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। এই রোদে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কষ্টের পর এই 4 লিটার তেল পেলাম। আমাদের তো সময়ের দাম আছে, এই দামটা তো আর সরকার দিতে পারতেছে না। লাইনে আছে 2.5 ঘন্টা, এখন বলতেছে পাম্পে তেল নাই। প্রতিদিনই তেল দিতেছি, প্রতিদিন এমন চাপ, ঠিক আছে। তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই সাপ্তাহিক কর্মদিবসেও কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। যানজট খুব একটা নেই আর কি, মোটামুটি চলে, ভালোই আছে আর কি, কোনো সমস্যা হয় না। আগের চেয়ে একটু কম, আগে আরো বেশি ভিড় থাকতো, এখন মোটামুটি কম আছে, যার কারণে এখন মানুষ তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারতেছে। এখন আগের তুলনায় রাস্তাঘাটে যানজট কম দেখা যাচ্ছে। পেট্রোল পাম্পের ভিড়ের কারণে রাস্তা এখন খুবই ক্লিয়ার, যে জায়গায় আধা ঘন্টা লাগতে জায়গায় 10 মিনিট 15 মিনিটে যাওয়া যায়। রাজধানীর রাস্তায় চলাচল এমনই স্বস্তিদায়ক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। শুধু মার্চেই 42টি জাহাজে 6,000 কোটি টাকার এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল কেনা হয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটা পিছিয়েছে দেশ। সাক্ষাৎকার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাং গ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4,490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সংসদে জ্বালানি ও হাম ইস্যুতে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি যোগ দেন কবি, সাহিত্যিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট হতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। কিন্তু কি বলে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করেছে একটি পক্ষ। হুঁশিয়ারি দেন যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের। প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয় ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়ব। সভায় জ্বালানি তেলের সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। গোবর তুমি একবার জনগণের ধান খেয়েছো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ, গুম প্রতিরোধ, দুদক ও মানবাধিকার কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে টিআইবি। সোমবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে, যা আত্মঘাতী। বিচার বিভাগ, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বেশ কিছু অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনে অনুমোদন দেওয়া হচ্ছে না। এর কঠোর সমালোচনা করে সোমবার সংবাদ সম্মেলন করেছে টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিতের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধা তৈরি করা হচ্ছে। গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তাও অগ্রহণযোগ্য। বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের সংসদের যারা উপস্থিত তারা প্রতিটি সদস্য, প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন। অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের অনুমোদন, পূর্ণ অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রগণযোগ্য মনে করি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, এসবই আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল। বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনা অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার 2 পা পেছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি। জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের অস্তিত্ব বাঁচানোর লড়াই মঙ্গলবার। ভিয়েতনামকে হারাতে পারলে সম্ভাবনা বাড়বে মূল পর্বের। গোল ব্যবধানে নিয়ে গিয়ে লাল সবুজ। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাল মামুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর উপজেলার রসুলপুর ইউনিয়নে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার দুপুর 1টার দিকে মামুনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। তাকে শেষবার দেখতে বাড়িতে ভিড় জমান স্বজন ও প্রতিবেশীরা। ছোট্ট সন্তানের ভবিষ্যৎ গড়তে এবং নিহত মামুনের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। গত 8 মার্চ সৌদি আরবের আল খারির শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন আব্দুল্লাল মামুন। চিকিৎসাধীন অবস্থায় 17 মার্চ রাতেই তার মৃত্যু হয়। রাজধানীর মোহাম্মদপুরে আবারও ঘটেছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। ধারালো অস্ত্রের মুখে শেরশাস্তরী রোডে নিজ বাসার নিচেই ছিনতাইয়ের কবলে পড়েন 2 ব্যক্তি। মাত্র 27 সেকেন্ডেই সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
6 এপ্রিল রাত 12:16 রাজধানীর মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ব্যাটারি চালিত অটোরিকশায় 3 জন এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ান। 2 জন ধারালো অস্ত্রসহ নেমে জিম্মি করেন তাকে। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় বাধা দিলে আঘাত করা হয় চাপাতি দিয়ে। মাত্র 27 সেকেন্ডেই ওই ব্যক্তির সর্বস্ব লুট করে অটোরিকশায় চলে যায় ছিনতাইকারীরা। কান্দে ব্যাগ ছিল, সাইড ব্যাগ, ওইটা নিছে। পকেট থেকে 2টা মোবাইল নিছে, আর একটা মানি ব্যাগ ছিল, ওইটাও নিছে। এখানেই থেমে থাকেননি তারা। কিছু দূর গিয়ে আবারও আরেকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে থাকা সবকিছু দিতে না চাওয়ায় চাপাতি দিয়ে আঘাত করে তারা। ওনাকে যখন ডাইরেক্ট সাইড দিয়ে বাড়ি করে দিচ্ছে, উনি ভয়ে সব ওনাকে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছে। মোহাম্মদপুরে এমন দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী। রাস্তায় বের হতেই তাই ভয় পান অনেকে। ওয়াইফরা আসছে, যাতায়াত করবে, এখন যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। অস্ত্র নিয়ে আসে, স্বাভাবিক, আমাদের মতন মানুষ তো ভয় পাবেই। সিসিটিভির ফুটেজে দেখা যাওয়া 3 জনের বাইরে ছিনতাই অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় যতদূর গিয়েছে, যাকে যেভাবে পেয়েছে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্জন এসব রাস্তায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়কে দাপিয়ে বাড়ানো হিউম্যান হলারের পেছনে রয়েছে বড় ধরনের জালিয়াতি। বিআরটি এর নথিতে যে গাড়িটি মাইক্রোবাস বা পিকআপ, বাস্তবে সেটি যাত্রী টানছে অবৈধ লেগুনা সেজে। অদক্ষ কারিগরের হাতে কাটা ছেঁড়া করে তৈরি এই মৃত্যু ফাঁদ এখন রাজপথের আতঙ্ক। গণপরিবহনের বেহাল দশা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বের থাকছে বিস্তারিত। ওরা বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা, মাইক্রো করে এটা। সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো, আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে। সত্য কথা আর মিথ্যা কথা বললে তো লাভ নেই, এখানে মাইক্রো কাটাগাড়ি সব পদের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যু ফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের ওপর জোড়া তালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুনা থেকে পিকআপ করলে বডি বানাইতে 50,000, আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। 10 টাকা ভাড়া 15 টাকা, কোনো 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায়। জামজট লাগলে সবাই তো যাইতে চায় না, আমরা যাইতেছি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লেগুনাগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইমপ্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয়, এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। মধ্যপ্রাচ্য সংঘাতে বাণিজ্যিক ব্যয় বেড়ে যাওয়ায় রফতানি উন্নয়ন তহবিল ইউডিএফ $5 বিলিয়ন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে গভর্নরের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান। একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল রাখতে ও ঋণপত্র খোলায় সুদের হার 5% নির্ধারণ ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব তাদের। রপ্তানিতে টালমাটাল অবস্থা, জ্বালানি নিয়ে উদ্বেগ, ডলারের দর, এমন সব উদ্বেগ মাথায় নিয়ে সোমবার সকালে এফপিসিসিআই ও ডিসিসিআই সহ ব্যবসায়ী সংগঠনের প্রায় 2 ডজন নেতা প্রথমবারের মতো গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাতে আসেন বাংলাদেশ ব্যাংকে। কোভিড পরবর্তী সময়ে 2020 সালে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ এর আকার ছিল $7 বিলিয়ন। আইএমএফ এর পরামর্শে শেষ পর্যন্ত তা দাঁড়ায় $2.5 বিলিয়ন।
তবে চলমান যুদ্ধাবস্থায় আবারও বেড়েছে উৎপাদন ও কাঁচামাল খরচ। ফলে নীতি সুদের হার পুনর্বিবেচনার সাথে ইডিএফ এর আকার বাড়িয়ে $5 বিলিয়ন করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণপত্র খোলায় সুদের হার 5%, পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে, তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন, তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি। বৈঠকে পর্যাপ্ত ডলার থাকায় ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর। এছাড়া ইডিএফ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক। যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছেন যে আমরা এটা হয়তো সামনের দিকে আরেকটু বাড়িয়ে ব্যবসায়ীদের এই ইডিএফ সুবিধাটা দেওয়া যাবে। গভর্নরের সাথে বৈঠকে একক গ্রাহক ঋণ সীমা বাড়ানো, সুদের হার শিথিলতার প্রস্তাব ব্যবসায়ীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব আহরণ বাড়াতে কর ব্যবস্থাকে শতভাগ অটোমেশন করার দাবি জানিয়েছে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি। এছাড়া ব্যবসায়িক সক্ষমতা অনুযায়ী কর হারের স্ল্যাব নির্ধারণের পক্ষেও সংগঠনটি। আর রাজস্ব আদায় বাড়ানোর স্বার্থেই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসা বান্ধব কর কাঠামো নিশ্চিতে বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত প্রাক বাজেট আলোচনা করছেন এনবিআর চেয়ারম্যান। আলটিমেটলি যেটা হয়েছে, এখন অটোমেটেড পদ্ধতিতে ভ্যাট রিফান্ড যাচ্ছে, আর টুকটাক যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরতে আসেন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকির নেতারা। অভ্যন্তরীণ ও বিশ্ব বাণিজ্যে নিজেদের পণ্য ও সেবা সম্প্রসারণে কর ব্যবস্থা শতভাগ অটোমেশন, কাঁচামাল আমদানিতে শুল্কের অস্বচ্ছতা দূর করার পাশাপাশি সক্ষমতা অনুযায়ী করের স্ল্যাব নির্ধারণ ও বাস্তবায়ন সহ সরকারের নীতি সহায়তা চায় ফিকি। তার উপর যদি আপনারা আমাদের সঙ্গে যদি একটু সহায়ক হন, তাহলে আমরা ব্যবসাটাকে বৃদ্ধি করে কোনো মতে প্রাইসিং যদি বেশি বেড়ে যায়, তাহলে আমাদের কনজিউমার মার্কেট কমে যাবে। তো আলটিমেটলি কন্ট্রাকশন হবে। এ সময় ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আপনার কস্ট কমা মানে আপনার প্রফিট বাড়া, আপনার প্রফিট বাড়া মানে আমার ট্যাক্সও বাড়া। তো সুতরাং এই টোটাল প্রসেসে যত এফিসিয়েন্সি আসবে, তার তো বেনিফিশিয়ারি গভর্নমেন্ট এক্সচেকারও বটে, আর দেশের জনগণ তো অবশ্যই। অনেক সময় ওভার রেগুলেশন কিন্তু আলটিমেটলি কস্টটাকে বাড়িয়ে দেয়। তো সে কারণে আমাদের কিন্তু এবার টার্গেট থাকবে যে রেগুলেশনের পরিমাণ যত কমানো যায় এবং যত আমরা ইজি করতে পারি। আলোচনায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যে ফের আশার আলো। মিয়ানমারের অস্থিরতার প্রায় 1 বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর পরিদর্শন করে একথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাবে প্রায় 1 বছর ধরে বন্ধ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। এতে কর্মহীন বন্দরের সহস্রাধিক শ্রমিক। ব্যবসা না থাকায় বিপাকে রয়েছেন আমদানি রপ্তানিকারকরা। এমন বাস্তবতায় সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী সফরকে ঘিরে কক্সবাজার টেকনাফ সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত স্থলবন্দরের কার্যক্রম সচলের দাবি জানান তারা। আর কোনো কর্মসংস্থান আমাদের কাছে নাই, একদম আমরা বেকার জীবনযাপন করতেছি, চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বন্দর বন্ধ মানে বন্দরের শ্রমিক, বন্দর ব্যবসায়ী, সিএনএফ, পার্টি যারা আছে, কাস্টম, সরকার রাজস্ব পাইতেছে না। পরে বন্দর এলাকার গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে, মায়ানমার সরকারের সাথে। সেভাবেই আমাদের কথা হয়েছে, তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করেছি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন মিয়ানমার অংশের পরিস্থিতি স্বাভাবিক না হলে এই বন্দর পুরোপুরি সচল হওয়া নিয়ে থেকেই যাবে অনিশ্চয়তা।
1995 সালে শুরু হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য। 2003 সালে আনুষ্ঠানিকভাবে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে ইরান। হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে সাফ জানিয়েছে তেহরান। একই সঙ্গে কোনো মূল্যেই হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না বলেও ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে তেল আবিব ও বন্দর নগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 4 ইসরায়েলি। পাল্টা হামলায় IRGCর গোয়েন্দা প্রধান সহ নিহত হয়েছেন 34 জন। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এছাড়া মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতেও ড্রোন হামলা চালিয়েছে IRGC। এদিকে ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। হামলায় IRGCর গোয়েন্দা প্রধান সহ অনেকের প্রাণহানি হয়েছে। পাশাপাশি লেবাননেও নিহত হয়েছেন অনেকে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে IRGC সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনো ফিরবে না। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলোর সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে সাফ জানিয়েছে তেহরান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাবে ইটালিতে জ্বালানির পাশাপাশি দাম বেড়েছে খাদ্যপণ্যের। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপে মন্দার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এদিকে মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ইটালির প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত ইতিবাচক। ইটালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্তরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা 5 থেকে 15%। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিবহন খরচ বেড়েছে, তাতে করে জিনিসপত্রের দামও বেড়েছে। এই প্রভাব ইটালি সহ বাংলাদেশেও পড়ছে। আগে যে জিনিসগুলো আমরা 100 ইউরোতে কিনতাম, এখন এটা 120 ইউরোর মতো লাগতেছে। তো এই প্রভাবটা দেখা গেছে আমাদের ইনকাম সোর্স তো আর এরকম বাড়তেছে না। তো এটার প্রভাবটা আমাদের ফ্যামিলি সবাই আমরা ভোগ করতেছি। যুদ্ধ না থামে তাহলে আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগতভাবে আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা যারা বিদেশ প্রবাসে আছে আমাদের জন্য ক্ষতিকর। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জনপ্রিয় ধর্মীয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির পর এবার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। শায়েখ আহমদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জানান, যারা ইহুদি বিদ্বেষী বক্তব্য ছড়ায় তাদের প্রতি দেশটির সরকারের কোনো সহনশীলতা নেই। IPDC এর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগ্যাসি অফ ফেইথ কর্মসূচিতে অংশ নিতে শায়েখ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ায় যান। অন্যদিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন,
অস্ট্রেলিয়ার সফর শেষে দেশে ফেরার পর তার ভিসা বাতিল করা হয়। চিঠিতে কারণ হিসেবে সফরের উদ্দেশ্যে শেষ হওয়াকেই উল্লেখ করা হয়েছে। তবে বিকৃত প্রচারণার প্রভাব থাকতে পারে বলে দাবি করেন তিনি। নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। শিল্প আর সাহিত্যর নগরী প্যারিসে এখন বসন্তের ছোঁয়া। চেরি ফুল আর নানা রঙের টিউলিপের রঙিন আভায় ছেয়ে গেছে চারপাশ। প্রকৃতিতে যেন জেগে উঠেছে প্রাণের নবজাগরণ। এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শহরের বাগানগুলোতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এখন বসন্তের মায়াবী ঋতু। শীতের দূষরতা পেরিয়ে চারপাশ জেগে উঠেছে রং আর সুবাসে। ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, এজন্য এক জীবন্ত চিত্রপট। যদিও এ সময়টায় হালকা উষ্ণতার প্রত্যাশা থাকে, তবুও প্রকৃতি দেখাচ্ছে তার চিরচেনা বৈচিত্র্য। কখনো জলমলে রোদ, আবার হঠাৎ বৃষ্টি, কখনো উষ্ণতা, আবার মুহূর্তেই শীতল হাওয়া। এই বৈপরীত্যেই বসন্তের আলাদা সৌন্দর্য। প্যারিসের বাগানগুলোতে রঙের উৎসব। হালকা গোলাপি আর সাদা চেরি ফুলের কমল সৌন্দর্যের পাশে নজর কাটছে নানা রঙের টিউলিপ। প্রকৃতি প্রেমীরাও মুগ্ধ হয়ে উপভোগ করছেন বসন্তের সৌন্দর্য। প্রকৃতি বসন্ত আসার আগেই নানান রঙে সজ্জিত হয়ে ওঠে। যেখানে গাছে একটা পাতাও থাকে না শীতকালে, বসন্ত আসার আগেই বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে পৃথিবী। সেই দৃশ্য দেখার জন্যই পার্কে পার্কে মিছিল চলে মানুষের। কবি সাহিত্যিকরা বলছেন, বসন্তের এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও ছুঁয়ে যায়। জীবনের ক্লান্তি বলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এত সুন্দর একটি পরিবেশ, বসন্তরাজ, আমাদের ঋতুরাজ বসন্তের মধ্যে যে এত সুন্দর ফুল, পাখি, গান, প্রকৃতি, এত ভালো লাগা, মনের আনন্দে শুধু এগুলো উপভোগ করা। স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ফুলের বাগানে ভিড় করছেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও। প্যারিস শিল্প আর সাহিত্যের শহর, বসন্তের জন্য নতুন করে প্রাণ ফিরে পায়। চেরি আর টিউলিপের রঙিন ছোঁয়ায় শহরের বাগানগুলো এখন ভরে উঠেছে, যার সৌন্দর্য উপভোগ করতে এখন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বসন্তের এই রঙিন আবহ সবার মন থেকে বিষাদ দূর করুক, এটাই প্রত্যাশা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। এদিকে জাপানে এখন পুরো দমে চলছে বসন্তকাল, আর এই সময়টাতে প্রকৃতি আর সবচেয়ে সুন্দর রূপে ধরা পড়ে। টোকিওর বিভিন্ন পার্ক জুড়ে ফুটে উঠেছে সাকুরা, টিউলিপ ও নেমোফিলা ফুল। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার পর্যটক। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর পার্কগুলোতে বসন্তের রং যেন এক জীবন্ত ক্যানভাস রূপে ধরা দিয়েছে। সাকুরার গোলাপি আভা, টিউলিপের লাল হলুদ উজ্জ্বল রং আর নেমোফিলার নীল ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে সকাল থেকে ভিড় করেন হাজার হাজার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে দেখছেন, আবার কেউ পরিবার বন্ধুদের সঙ্গে গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন। এই মিলন মেলায় জাপানের ঐতিহ্যবাহী হানামি সংস্কৃতির বাস্তব প্রতিচ্ছবি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো বদলে যায় নতুন এক রূপে। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে গাছপালা ও পার্কের চারপাশ। তৈরি হয় উৎসব মুখর আবহ। সারি সারি জাপানিজ ঐতিহ্যবাহী খাবারের স্টল, যেখানে তাকোয়াকি, ইয়াকিতরি সহ নানা স্ট্রিট ফুড নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। কর্মব্যস্ত দিনের শেষে মানুষ এখানে এসে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং উপভোগ করছেন বসন্তের এই বিশেষ আয়োজন। অ্যাজ ইউজুয়াল এখন তো সাকুরা টাইম, সো যেহেতু স্প্রিং স্টার্ট হয়েছে, আমি অফিস শেষ করে জাস্ট বিকালে আমার ওয়াইফকে নিয়ে আসলাম ঘুরতে। কোথাও চলছে ওপেন কনসার্ট, যেখানে স্থানীয় শিল্পীদের লাইভ পারফরমেন্সে মুখর হয়ে উঠেছে পরিবেশ। আবার কোথাও দর্শনার্থীদের আনন্দঘন আড্ডা। নদীর তীর কিংবা পার্কের খোলা জায়গাগুলো যেন হয়ে উঠেছে এক একটি মিলন মেলা। আলোকসজ্জা, সঙ্গীত আর ফুলের সৌন্দর্যের সমন্বয়ে টোকিওর বসন্ত যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। বসন্তের নরম হাওয়ায় যেন গোলাপি স্বপ্নের চাদরে মোড়ানো টোকিও, আর সেই স্বপ্নের সবচেয়ে রঙিন অধ্যায় ফুটে উঠেছে টোকিওর উয়েনোর সাকুরা গাছে, যা দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। জাপানের উয়েনো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।
দেখছেন প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে এবার বাংলাদেশের টিকে থাকার লড়াই। ব্যাংককের নন্থাবুরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরে খাদের কিনারায় থাকলেও গোল পার্থক্যের সমীকরণে এখনও টিকে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। যে কোনো মূল্যে তারা এই স্বপ্ন পূরণে মরিয়া বাটলার বাহিনী। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানেই উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। হচ্ছে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। তো ওই ম্যাচে আমরা হচ্ছে জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। পুরো শরীর বইরা গেছে গা, এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। সর্দি এগুলোর হচ্ছে সিমটম ছিল, পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। হামের উপসর্গ নিয়ে ঝরলো আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান প্রাদুর্ভাবের জন্য আওয়ামী ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একটেক সভায় 5 প্রকল্প অনুমোদন। 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাই জোর। এবং ভারতের সঙ্গে নতুন সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। মঙ্গলবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।